ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। Cigarette smoking and consumption of alcohol are injurious to health. টিম গল্প গুজবের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা কোন রকমের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রাধান্য দিই না। যে সমস্ত গল্পের নাট্যরূপ আপনারা শুনে থাকেন তার পুরোটাই লেখক এবং লেখিকার কল্পনাপ্রসূত এবং শুধুমাত্র ভৌতিক আবহ এবং রোমাঞ্চকর পরিবেশ তৈরি করার জন্যই সেই সমস্ত মুহূর্তগুলির অবতারণা করা হয়ে থাকে। এর সঙ্গে বাস্তবে কোনো ঘটনার কোনো রকম সম্পর্ক নেই। তা সত্ত্বেও যদি সেই সমস্ত ঘটনার সাথে বাস্তবের কোনো ঘটনার কোনো মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ধন্যবাদ। মানুষের মনে লোভ ঠিক কতটা প্রভাব বিস্তার করতে পারে? মৃত্যুকালে একজন মৃত্যু পথযাত্রীর কথা কতটা সত্যি হয়? কি হবে যদি তার কথা রাখতে সে কবরের মধ্যে থেকে আচমকাই বেরিয়ে আসে? আজকের গল্প ঠিক সেরকমই একটা হাড় হিম করা উপাখ্যান। আমাদের আজকের নিবেদন উইলিয়াম ওয়াইমার্ক জেকবসের বিখ্যাত ছোট গল্প থ্রি সিস্টার্স অবলম্বনে এক বিদেশি প্রেক্ষাপটে ভয়ঙ্কর ভয়ের কাহিনী উর্সলা। উইলিয়াম ওয়াইমার্ক জেকবস জন্ম 1863 সালে ইংল্যান্ডের লন্ডন শহরে। তিনি ছিলেন একজন কথাসাহিত্যিক ও ছোট নাট্যকার। তিনি তার গল্প দ্য মাঙ্কিস পাওয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। ওনার মৃত্যু হয় 1 সেপ্টেম্বর 1943 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি ওনার ছোট গল্প সংকলন দ্য নাইট ওয়াচেস থেকে। আজকের গল্প পাঠে ও মার্থার চরিত্রে রয়েছে বরষা। অন্যান্য চরিত্রে গীতিকা, দেবস্মিতা ও অর্পিতা। গল্পে অনুবাদ, কাহিনী বিস্তার ও নাট্যরূপ দিয়েছেন প্রতীক। পোস্টার ডিজাইন করেছেন সৌভিক। আবহ, সাউন্ড এফেক্টস ও শব্দ সংযোজনে রয়েছেন ওয়েব সিজন স্টুডিও থেকে শারেক চট্টোপাধ্যায়। ভিজুয়াল গ্রাফিক্স, সমগ্র নির্দেশনা ও সূত্রধারের ভূমিকায় আমি সোমদর্শী। শুরু হচ্ছে উইলিয়াম ওয়াইমার্ক জেকবসের বিখ্যাত ছোট গল্প থ্রি সিস্টার্স অবলম্বনে এক হাড় হিম করা বিদেশি প্রেক্ষাপটে ভয়ের কাহিনী উর্সলা। শুনতে থাকুন বন্ধুরা। কে যেন এসেছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ না? ওই তো দেখো, হাত বাড়িয়ে এগিয়ে আসছে এদিকে। আমি চলে যাব? আমায় নিতে এসেছো? হ্যাঁ, আমায় নিতে এসেছো? সকলের অলক্ষ্যে একটা কালো ছায়া বেরিয়ে গেল ঘর থেকে। কেউ টের পেল না, উর্সলা ছাড়া। এ ঘটনা আজকের নয়, 30 বছর আগে হেমন্তের এক স্যাঁতস্যাঁতে সন্ধ্যায় নেমেছে দুর্ভেদ্য কালো অন্ধকার। বাড়ির ভেতরে শোকের ছায়া। ম্যালেটস লজের বাসিন্দারা বড় বোন উর্সলা ম্যালোর মৃত্যু শয্যার পাশে জড়ো হয়েছিল। এই বাড়িতে 3 বোনই থাকত। সেকেলে কাঠের পালঙ্কের পোকায় কাটা মশারিটা তোলা ছিল। ধূমায়মান তেলের বাতির আলো পড়েছিল মৃত্যু পথযাত্রিনীর আশাহীন মুখের ওপর। দুটি বোবা চোখ মেলে সে বোনেদের দিকে তাকালো। ঘরটা নিস্তব্ধ। মাঝে মাঝে ছোট বোন ইউনিচের ফুঁপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে। বাইরে বিস্তীর্ণ জলাভূমির উপর অঝোরে বৃষ্টি ঝরছে। কেউ কোনো কথা বলছে না। আমি চললাম, আর বেশিক্ষণ নেই আমার। তবে আমি চলে গেলে কিছুই যেন না বদলানো হয় তপিকা। হ্যাঁ, এই ঘরটা যেন তালা বন্ধ করে রাখা হয়, কখনো খোলা না হয়। হ্যাঁ, মনে থাকবে?
উর্সলা হাঁপাতে হাঁপাতে অপর বোনটিকে বলল, তার নাম তবিথা। তবিথার মুখের ভাব নিরাসক্ত ও কঠিন হয়ে রয়েছে। বাকিদের মতন ফুঁপিয়ে কাঁদা ওর স্বভাবে নেই। তার সঙ্গে বড় বোনের খুব মিল। সে সে- সে তো খুব খুব ভালো কথা, কিন্তু তাতে তোমার যে কি যায় আসে সেটা তো বুঝতে পারছি না। সত্যি সত্যি যায় আসে? আমি যে মাঝে মাঝে এখানে আসবো না তা তুমি কি করে জানলে? হ্যাঁ, এই বাড়িতে আমি এত দিন থেকেছি যে এ বাড়ি তো আবার আমি দেখতে আসবই। হ্যাঁ, আমি অবশ্যই ফিরে আসবো, ফিরে আসবো, ফিরে আসবো তোমাদের দুজনকে দেখতে, যাতে তোমাদের কোনো ক্ষতি না হতে পারে সেদিকে লক্ষ্য রাখবে। হ্যাঁ, বড় বোন হিসাবে এটা আমার দায়িত্ব। এখন এসব বলো না দয়া করে, কেউ যাবে না এখান থেকে। ইউনিট, কিছু বলো ওকে। ইউনিচ আর কি বলবে? সে তখন নীরবে খাটের পাশে বসে কাঁদছিল। উর্সলার চোখ পড়ল সেদিকেই। উর্সলার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না ভালো করে। ইশারায় ইউনিচকে কাছে ডাকলো। কাছে এনে দুই হাতে তার গলা জড়িয়ে ধরে বোনকে চুমু খেলো। কেন না লক্ষ্মীটি, হয়তো ভালোই হলো। নিঃসঙ্গ নারীর বেঁচে থেকে কি লাভ? না, আমাদের কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই। অন্য নারীদের থাকে স্বামী সন্তানের সুখের সংসার। আমার তো কিছুই ছিল না, তোমাদেরও নেই। কিন্তু এই ভুলে যাওয়া বাড়িতে আমরা তো তিনজনই বড় হয়েছি। আমি আগে চললাম, তোমরাও অচিরেই আসবে। আসবে তো? না হলে আমি এসে নিয়ে যাব। হ্যাঁ, এক এক করে তোমাদের সবাইকে নিয়ে যাব। সবাইকে নিয়ে যাব। কথাটা বলে কাঁধে ঝাঁকুনি দিয়ে বিকৃত হাসি হাসল সে। সেটা শুনে এই দুঃখের সময়ও বাকিদের শরীর শিউরে উঠল। মৃত্যুশয্যায় শুয়ে থাকা মানুষের মুখে এমন বিকৃত হাসি এর আগে কেউ দেখেছে বলে তো মনে হয় না। ধীরে ধীরে সেই হাসি মিলিয়ে যেতে শুরু করলো। কিছুক্ষণ পর উর্সলার চোখের ভারী পাতা দুটি ধীরে ধীরে বুজে এলো। আমি চললাম প্রথম, কিন্তু তোমাদের জীবনের মেয়াদ যখন ফুরিয়ে যাবে তখন পর পর তোমাদের দুজনের জন্য আমি আবার আসব। সেই মুহূর্তে আমি তোমাদের সেই পথ দেখিয়ে নিয়ে যাব। হ্যাঁ, ঠিক সেখানে নিয়ে যাব যেখানে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে যাব, ঠিক নিয়ে যাব। তার কথার সঙ্গে সঙ্গে কম্পিত দীপ শিখাটি নিভে গেল। সেটা হঠাৎ এমন ভাবে নিভে গেল যেন কেউ ইচ্ছে করে দ্রুত হাতে সেটাকে নিভিয়ে দিল। গোটা ঘরটা অন্ধকারে ভরে গেল। নেই সে আর। বিছানা থেকে এক অদ্ভুত দম বন্ধ করা শব্দ এলো। এখন মনে হলো
দুটো অদৃশ্য দেহের অবয়ব দরজায় দাঁড়িয়ে সকলের অলক্ষ্যে শীতল হাসি হেসে নিল। আপাতত সেই সূক্ষ্ম অনুভূতি জীবিত মানুষেরা টের পেল না। হঠাৎ বন্ধ হয়ে যাওয়া আলোতে তারা যেন কাঁদতে ভুলে গিয়েছিল। তারপর দুই বোন কাঁপতে কাঁপতে বাতিটা আবার জ্বালালো। সামনে পড়ে আছে দিদির নিথর দেহ। এবার উর্সলা ম্যালোর দেহ কবরে যাওয়ার জন্যই প্রস্তুত। তারা কেউ কাঁদল না তেমন, কেমন যেন বাকরুদ্ধ হয়ে গেছে। তাদের সামনে একটা মৃতদেহ, কালো দিঘির মতন অন্ধকার। সেই রাত দুই জীবিত বোন একসঙ্গেই কাটালো। পাশের ঘরে রইল মার্থা, যে ছায়াচ্ছন্ন সীমান্ত দেশ জীবিত ও মৃতের মধ্যে একটা অপবিত্র সংযোগ রক্ষা করে বলে অনেকের ধারণা মৃত বোন ছিল সে দেশের অস্তিত্বে সম্পূর্ণ বিশ্বাসী। ঘুম নেই কারোর চোখে। তবিথার মনে পড়ল দিদির কথাটা, আমি অবশ্যই ফিরে আসবো। হ্যাঁ, ফিরে আসবো তোমাদের দুজনকে দেখতে। সেও মনে মনে দিদির কথা বিশ্বাস করে যে তারা আছে, তারা থেকে যায়, রাত হলে ফিরে আসে। ফেরার সময় কাউকে একটা সঙ্গে করে নিয়ে যেতে হয়। ভাবতে ভাবতে বুকটা শিউরে উঠল তার। হঠাৎ মনে হলো ঘরে সত্যি কেউ আছে, অন্ধকারে এক দৃষ্টে তাকিয়ে ওকেই দেখছে। একটা চাপা অস্বস্তি হতে লাগলো গোটা শরীর জুড়ে। খানিকক্ষণ পর ভোর হয়ে এলো। সেই ভোরের উজ্জ্বল আলোর সঙ্গে সঙ্গে তাদের সব ভয় দূর হয়ে গেল। ভোরের আলো যখন মৃতদেহের মুখের উপর পড়ল, সেদিকে তাকিয়ে দুই বোনই অবাক হয়ে গেল। এমন একটা শান্তশিষ্ট মুখ দেখে কেমন করে তারা ভয় পেয়েছিল। এরপর 2-1 দিন কেটে গেল। গ্রাম্য ছুতোরের কারখানা থেকে তৈরি করা সবচাইতে সূক্ষ্ম নকশা কাটা একটা শক্ত কফিনে তার দেহটাকে স্থানান্তরিত করা হলো। তারপর 4 জন বাহক সহ একটা শোভাযাত্রা এলো চার্চে। ধীর পদক্ষেপে বাড়ি ফেরার পথে ইউনিসের কাছে দিনটা কেমন যেন এক অদ্ভুত স্বাদহীন মনে হতে লাগলো। বিস্তীর্ণ জলাভূমিটাকে মনে হলো আরো বন্য ও পরিত্যক্ত। সমুদ্রের গর্জন যেন আরো বিষাদময়। তবিথার কিন্তু সেরকম কিছুই মনে হলো না। মৃত মহিলার সম্পত্তির বেশিরভাগ সে দিয়ে গেছে ইউনিসকে। তার কপালে যেটা জুটেছে সেটা পাতে দেওয়ার মতন নয়। তাই তার লোভী মন অত্যন্ত বিরক্ত হয়েছে। দিদির মৃত্যুর জন্য বোনের যেরকম দুঃখ জাগা উচিত, সেরকম অনুভূতি তার মনে জাগেনি। মনে একটা চাপা রাগের আগুন গড়গড় করছে। টাকা পয়সা নিয়ে চিন্তা করতে করতে বিকেলে বারান্দাতে বসে চা খাচ্ছিল। একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? করে ফেলো। দিদি যাওয়ার আগে কত কিছু লিখে দিল তোমার নামে। ভেবেছো যে এই এত টাকা দিয়ে তুমি এখন কি করবে? কি আবার করব? যেমন আছে তেমনই থাকবে। আমাদের দুজনেরই তো বেঁচে থাকার মতো যথেষ্ট টাকা পয়সা আছে। আমি তো ভাবছিলাম। কি 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 ভাবছিলে? ওই টাকাটা না হয় চ্যারিটিতে দিয়ে দিই। পাশের শহরে খোঁজ নিয়েছি, ওখানের একটা হাসপাতালে কয়েকটা ভালো বেড নেই। যদি ওর জন্য টাকাটা দেওয়া হয়, তোমার কি মত?
এই জন্যই বলে সবার হাতে সবকিছু থাকা ঠিক নয়। তোমার মাথাটা কি একেবারেই গেছে? ওই টাকাটা হাসপাতালে দেবার ইচ্ছা যদি উর্সলার থাকতো তাহলে তো সে নিজেই দিয়ে দিত। অবাক হয়ে যাচ্ছি আমি। তুমি তার ইচ্ছে মতো কাজ করছো না দেখে আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি। তাহলে টাকাটা দিয়ে আমি কি করতে পারি আর? জমাও, টাকাটা জমাও, যত জমবে তত ভালো। না, এটা সম্ভব না। ওই টাকাটা অসুস্থ ছেলে মেয়েদের জন্যই খরচ হবে। তবে মূল টাকায় আমি হাত দেব না। আর আমি যদি তোমার আগে মরি তো সে টাকাটা তো তুমিই পাবে, যেমন ইচ্ছা খরচও করতে পারবে। খুব ভালো। টাকাটা তুমি যেভাবে খরচ করবে ভাবছো সেটা আদৌ উর্সলার ইচ্ছে ছিল বলে আমি বিশ্বাস করি না। আর যে টাকা এত সযত্নে সে জমিয়ে রেখেছে সেটা তুমি এভাবে উড়িয়ে দিলে সে যে কবরের মধ্যেও চুপচাপ বসে থাকবে সেটাও আমি বিশ্বাস করি না। যাওয়ার আগে সে কি বলে গেছে মনে আছে তো? তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? আমার ধারণা ছিল তুমি এসব জিনিসে বিশ্বাস করো না। তবিথা জবাব দিল না। বোনের জিজ্ঞাসু দৃষ্টিকে এড়াবার জন্য চেয়ারটাকে অগ্নিকুণ্ডের কাছে টেনে নিল। সেটায় বসে 2 হাত ভাঁজ করে একটু ঘুমিয়ে নেওয়ার জন্য তৈরি হলো। এরপর টাকা পয়সা নিয়ে আর কোনো কথা এগোয়নি। পুরনো বাড়িটার জীবনযাত্রা কিছুদিন বেশ শান্তভাবেই চলতে লাগলো। মৃতার ইচ্ছানুসারে তার ঘরটা বেশ ভালো করে তালাবন্ধ করে রাখা হলো। অন্য সব পরিচ্ছন্ন জানালাগুলোর পাশে এ ঘরের নোংরা জানালাগুলো বড়ই বিসদৃশ দেখতে হলো। তবিথা কোনোদিন বেশি কথা বলতো না, এখন যেন আরো স্বল্পবাক হয়ে পড়ল। তার মাথায় যে কি ঘুরছে কে জানে। গোটা বাড়ি ও অবহেলিত বাগানটার মধ্যে সে অশান্ত আত্মার মতো ঘুরে বেড়ায়। কপালের গভীর রেখাগুলো দেখে মনে হয় অনেক চিন্তার ঝড় বইছে তার মনে। এরপর আস্তে আস্তে অন্ধকার দীর্ঘ সন্ধ্যা নিয়ে শীত এলো। পুরনো বাড়িটা আগের চাইতেও নির্জন হয়ে উঠল। দূর থেকে দেখে মনে হয় কোনো অজানা রহস্য ও আতঙ্কের একটা হাওয়া যেন বাড়িটার উপরে ছড়িয়ে আছে। তার শূন্য ঘর ও অন্ধকার বারান্দায় ঘুরে বেড়াচ্ছে দেহহীন অদৃশ্য শক্তি। এমন সব বিচিত্র শব্দে বাড়িটার গভীর নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে যাকে কোনো বাতাস বা ইঁদুর দিয়ে ব্যাখ্যা করা যায় না। সেদিন মার্থা রান্নাঘরে বসেছিল। উফ, কি নির্জন হয়ে আছে চারপাশটা, ভয়ঙ্কর লাগছে। এই বাড়িতে রাতে থাকতে ইচ্ছে করে না। এসো এসো আমার সাথে। বুকটা ধক করে উঠল মার্থার। কে বলল কথাটা? ঘরের টিমটিমে আলোয় বাইরেটা দেখা যায় না স্পষ্ট করে। কে কে ওখানে? ইউনিচ। কোনো উত্তর এলো না। এরপর নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো, খুব সাবধানে বাইরে এলো। বাম দিক থেকে একটা শব্দ ভেসে এলো। শব্দ শুনে ছুটে গিয়ে তার মনে হলো একটা কালো মূর্তি সিঁড়ির উপরে বসে আছে। ভয়ে বুকটা কেঁপে উঠল। রান্নাঘরে গিয়ে চশমা পরে একটা লণ্ঠন হাতে বেরিয়ে এলো। সিঁড়ির কাছে আলো ফেলে দেখলো না, কেউ নেই। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল মার্থা। শুধু মার্থা নয়, এরকম ঘটনা ঘটল ইউনিচের সাথেও। ইউনিচ হৃদযন্ত্রের রোগে ভোগে, শরীরও দুর্বল। সেও কয়েকটা অস্পষ্ট ঘটনার সাক্ষী। এমনকি তবিথাও বাড়ির এই বিচিত্র পরিবেশের কথা স্বীকার করে, যদিও অন্য কাজে ব্যস্ত থাকায় এদিকে বিশেষ নজরই দেয় না। তোমার কি
মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে মার্থা? আমি তো উপরেই ছিলাম, কেউ তো আসেনি উপরে। তুমি তো এলে সবার প্রথমে। না, মনে হলো যেন কেউ। মার্থা কি বলবে ভেবে পায় না। সে বয়স্ক হতে পারে, কিন্তু চোখ বা ষষ্ঠ ইন্দ্রিয় কোনোটাই দুর্বল নয় তার। তুমি সাবধানে থেকো, তাও কে আসে সেটা তো জানি না। যদি আসে কোনো ক্ষতি কিন্তু করতে ছাড়বে না। আমরা অনেক দুর্বল, কোনো বাধা দিতে পারবো না। বলে তাকিয়ে রইল তবিথার বিছানার দিকে। সেখানে ছড়িয়ে রয়েছে অজস্র কাগজপত্র ও তবিথার বেঁচে থাকার শেষ সহায়। মার্থার নজর লক্ষ্য করল তবিথা। ওদিকে কি দেখছো? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। লোভ বেড়ে গেছে নাকি? যাও যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও। তারা খেয়ে ঘর থেকে বেরিয়ে গেল মার্থা। তবিথা বারান্দায় এসে দাঁড়ালো। কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করলো। রাতের অন্ধকারে সজাগ দৃষ্টি দিয়ে এদিক ওদিক দেখলো, কিন্তু না, কেউ নেই। দিদির মৃত্যুর পর থেকে তবিথার চলাফেরার ওপর কোনো রকম বিধিনিষেধই নেই। লোভের বশীভূত হয়ে সে অত্যন্ত কঠোর নিয়ম কানুন মেনে চলে। তার ও ইউনিচের সাংসারিক খরচ কঠোরভাবে আলাদা করা হয়েছে। এখন সে খুব সাধারণ খাবার খায়, আর পোশাকের ব্যাপারেও বাড়ির বুড়ো চাকরটি তার তুলনায় সুসজ্জিত। শোবার ঘরে একলা বসে এই কুৎসিত কঠিন দর্শন জীবটি নিজের টাকা পয়সার মধ্যেই ডুবে থাকে। বিছানার উপর সেগুলোর দিকেই তাকিয়েছিল মার্থা। তার অবশিষ্ট অর্থের উপর মোহমায়া অনেক বেশি। টাকা পয়সার দিকে এত নজর যে একটা পোড়া মোমবাতিও জ্বালায় না এই ঘরে। টাকার প্রতি লোভ তাকে এতই বদলে ফেলেছে যে ইউনিচ ও মার্থা দুজনেই তাকে ভয় করে। রাতের পর রাত বিছানায় জেগে থাকে ওরা। কানে আসে তবিথার টাকা গোনার টুং টাং শব্দ। সেটাই তাদের আতঙ্কের মূল কারণ। একদিন ইউনিচ সাহস করে কথাটা তুলল। তোমার টাকাটা ব্যাংকে রাখছো না কেন তবিখা? এরকম একটা নির্জন বাড়িতে এত বেশি টাকা রাখা তো মোটেই নিরাপদ নয়। এত বেশি টাকা? কোথায় এত টাকা? কি সব বাজে কথা বলছো তুমি? তুমি তো ভালো করেই জানো যে কোনো রকমে বেঁচে থাকার মতো টাকাও আমার কাছে নেই। তুমি সারা রাত জুড়ে যা করছো তাতে চোরদেরই লোভ বাড়ানো হয়। আমার নিশ্চিত বিশ্বাস গত রাতে কেউ বাড়িতে এসেছিল। সত্যি? কই, কাউকে তো দেখিনি। আমার তাই ধারণা। কাল রাতে মনে হলো কারা যেন উর্সলার ঘরে ঢুকলো। বিছানা ছেড়ে উঠে আমি সিঁড়িতে গিয়ে কান পাতলাম। উপরে যেতে খুব ভয় লাগছিল। তারপর? আমার দৃঢ় বিশ্বাস সেখানে কেউ ছিল। আমি শপথ করে বলছি, কারণ তার দরজার চাতালে দাঁড়িয়ে আমি কান পেতেছিলাম। ভিতরে কে যেন ঘরময় হাতড়ে বেড়াচ্ছিল। প্রথমে ভাবলাম বিড়াল, কিন্তু আজ সকালে গিয়ে দেখি দরজাটা তালাবন্ধই আছে, আর বিড়ালটা ছিল রান্নাঘরে। দরজা বন্ধ থাকলে কেউ সে ঘরে ঢুকবে কি করে? তাহলে কি দিদি? বাজে কথা বলো না। সে কি করে ফিরে আসবে? না না, হয় হয়, সব সম্ভব। চলো চলো, আমরা এই ভয়ঙ্কর বাড়িটা ছেড়ে চলে যাই। উর্সলাকে বড় ভয় করে আমার। সে তো ফিরবেই, জানো না? সে তো ফিরবেই। মানুষ মরার আগে যা বলে সেসব মিথ্যে না, মিথ্যে না সেসব। এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? উর্সলার ভয়ে? তাকে ভয় পাচ্ছ কেন? সে তো তোমার নিজের দিদি। সেই কোন ছোট থেকে তোমাকে লালন পালন করেছে। মৃত্যুর পর কেউ কি ফিরে আসতে পারে? পারে না বলো?
কে বলতে পারে, হয়তো সে এখনো এখানে আসে, ঘুমের মধ্যে তোমাকে দেখা দেয়। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখা দেয়। এসব কি বলছো তুমি? এটা হয় না। আমায় এই রাতে ভয় দেখিও না। যদি সে আসে, কাল রাতেই হয়তো সে তোমার জন্যই এসেছিল। ঠিক ঠিক তোমার জন্যই এসেছিল। ও, তাকে দেখলে আমি মরেই যাব। সে তো বলেছিল আসবে। মনে হচ্ছে আমার জন্যই সে এসেছিল। ঈশ্বর, আমাকে রক্ষা করো। আমি যে মরতে বসেছি। কথা বলতে বলতেই তার শরীরটা পাক খেতে লাগলো। তবিথা ধরে ফেলার আগেই সে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। মার্থা, মার্থা, জলদি এসো, ইউনিচ অজ্ঞান হয়ে গিয়েছে। মার্থা বুড়ি সিঁড়ি বেয়ে ছুটে এলো নিচে। জল নিয়ে এসো তাড়াতাড়ি, ইউনিচ মূর্ছা গিয়েছে। মার্থা। ভীরু চোখে তাকে একবার দেখেই বুড়ি চলে গেল। তবে দ্রুত ফিরে এলো জল নিয়ে। জল ছিটিয়ে তার জ্ঞান ফেরাবার চেষ্টা করতে লাগলো। একটু পরে জ্ঞান ফিরল ইউনিচের। জ্ঞান ফিরে আসতেই তবিথা তার ঘরে চলে গেল। তার চোখে এখনো সেই আগুন জ্বলছে। বুড়ি দাসীটি পরিষ্কার বুঝতে পারল যে এই অবস্থা বেশি দিন চলতে পারে না। এই নির্জন রহস্যময় বাড়িটা ছেড়ে চলে যেতে মনিবকে বারবার অনুরোধ করল। দিদির তীব্র আপত্তি সত্ত্বেও ইউনিচ শেষ পর্যন্ত তার কথায় রাজি হওয়ায় মার্থা খুব খুশি হলো। আর বাড়িটা ছেড়ে যাবে এই চিন্তায় ইউনিচের স্বাস্থ্য ও মানসিক অবস্থার অনেক উন্নতি দেখা দিল। মোরভিলের একটা ছোট কিন্তু আরামদায়ক বাড়ি ভাড়া করা হলো। তাড়াতাড়ি সেখানে চলে যাওয়ার ব্যবস্থাও হলো। পুরনো বাড়িতে সেটাই শেষ রাত। জলাভূমি, বাতাস ও সমুদ্রের উন্মত্ত আত্মা যেন একযোগে অশান্ত হয়ে উঠেছে। মাঝে মাঝে বৃষ্টি থামছে, আর তখনই দূরের সৈকত ভূমি থেকে ভেসে আসছে সমুদ্রের আর্তনাদ, আর তরঙ্গ তাড়িত বয়ার ঘণ্টার বিপদ সংকেত এক বিচিত্র সুরে তার সঙ্গে মিশে যাচ্ছে। তখনই আবার বাতাস উঠে আসছে। ঝড়ের প্রচন্ড ঝাপটায় সমুদ্রের গর্জন ডুবে যাচ্ছে। খোলা জলাভূমিতে কোনো রকম বাধা না পেয়ে ঝোড়ো হাওয়া পূর্ণ বেগে আছড়ে পড়ছে বাড়িটার উপর। চিমনিগুলোর মুখে বাতাসের এক বিচিত্র আর্তস্বর শোনা যাচ্ছে। জানলাগুলো খটখট করছে, দরজাগুলো সজোরে আছড়ে পড়ছে। মনে হচ্ছে পর্দাগুলো বুঝি জীবন্ত হয়ে দুলছে। ইউনিচ বিছানায় জেগেই ছিল। তেলের প্রদীপে একটা ছোট্ট নৈশবাতির আবছা আলো ছড়িয়ে পড়েছে পোকা খাওয়া পুরনো আসবাবপত্রের উপরে। ফলে অতি সাধারণ জিনিসগুলো একটা বিকৃত ভৌতিক রূপ ধারণ করেছে। হঠাৎ একটা প্রচন্ড ঝাপটা এসে সেই আবছা আলোটাকেও নিভিয়ে ফেলার উপক্রম করল। সভয়ে সেই সব ক্যাচ ক্যাচ এবং সিঁড়িতে আরো সব শব্দ শুনে ইউনিচের মনে হলো মার্থাকে তার সঙ্গে শুতে না বলে সে খুব ভুল করেছে। কিন্তু সে ব্যবস্থাটা তো এখনো করা যেতে পারে। তাড়াতাড়ি মেঝে নেমে পোশাকের বড় আলমারিটার কাছে গিয়ে সবে ড্রেসিং গাউনটা তুলে নেবে, এমন সময় সিঁড়িতে একটা অভ্রান্ত পদশব্দ শোনা গেল। তার কাঁপা আঙ্গুল থেকে পোশাকটা পড়ে গেল। বুকের ভেতরটা ঠিপ ঠিপ করে উঠল। সে আবার বিছানায় ফিরে গেল। সব শব্দ থেমে গেল। গভীর নিস্তব্ধতা নেমে এলো। অনেক চেষ্টা করেও ইউনিচ সে নিস্তব্ধতা ভাঙতে পারল না। বাতাসের একটা প্রবল ঝাপটায় জানালাগুলো কেঁপে উঠল। বাতিটাও প্রায় নিভে যাওয়ার উপক্রম হলো। আগুনের শিখাটা যখন আবার স্থির হয়ে জ্বলে উঠল, তখন সে দেখল দরজাটা ধীরে ধীরে
খুলে যাচ্ছে। আর একটা হাতের বড় ছায়া পড়েছে দেওয়াল কাগজের উপর। তবু তার জিভে একটা শব্দও উচ্চারিত হলো না। দরজাটা সশব্দে খুলে গেল। জব্বা ঢাকা একটা মূর্তি ঘরে ঢুকলো। অবর্ণনীয় আতঙ্কের সঙ্গে ইউনিচ দেখল মৃত উর্সলার তোয়ালে জড়ানো মুখটা তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসছে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে উদ্ধারের আশায় সে তার ম্লান চোখ দুটি মেলে উপরের দিকে তাকালো। মূর্তিটা নিঃশব্দে এগিয়ে এসে তার ভুরুর উপরে ঠান্ডা হাতটা রাখলো। আর ইউনিচ ম্যালোর আত্মা একটা উন্মাদ চিৎকার করে দেহটা ছেড়ে চলে গেল অনন্তের পথে। চিৎকার শুনে মার্থার ঘুম ভেঙে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে দরজার দিকে ছুটে গেল। আর তার আতঙ্কিত দৃষ্টি পড়ল বিছানার উপর ঝুঁকে দাঁড়িয়ে থাকা মূর্তিটার উপর। তার চোখের সামনে মূর্তিটা ধীরে ধীরে মাথার টুপি ও তোয়ালেটা খুলে ফেলল। বেরিয়ে এলো তবিথার পুরো মুখটা। ভয় ও জয়ের মিশ্র অনুভূতিতে তার মুখটা এত বেশি বিকৃত হয়ে উঠেছে যে মার্থা চিনতেই পারল না। বুড়ির ছায়াটা দেওয়ালের উপর দেখতে পেয়ে তবিথা ভয়ঙ্কর গলায় চিৎকার করে বলল, কে ওখানে? কে ওখানে? মনে হলো যেন একটা চিৎকার শুনতে পেলাম। কেউ কি ডেকেছে? হ্যাঁ, ইউনিচ ডাকছিল। আমিও চিৎকার শুনেই ছুটে এসেছি। ওকে এমন অদ্ভুত দেখাচ্ছে কেন? ওকে মূর্ছা গেছে? এ কি, ও কথা বলছো কেন? ইউনিচ, শোনা আমার কথা বলো। ইউনিচ, শেষ পর্যন্ত তোমার কি দশা হলো? উত্তর দাও। ও মনে হয় আর কথা বলবে না। চোখ দুটো ভালো করে দেখো। চোখ দুটো ভালো করে দেখো মার্থা। দেখে মনে হচ্ছে ও তো আতঙ্কে মারা গেছে। দুটো চোখে তখনও আতঙ্ক লেখা রয়েছে। নিশ্চয় ভয়ঙ্কর কিছু দেখেছে। ওর তো হার্টের অসুখ ছিল। রাতটাই ওকে ভয় দেখিয়েছে। আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। হে ঈশ্বর, কি হচ্ছে এগুলো? মেয়েটাও শেষমেশ কিনা মরে গেল। কি হবে এবার? ঈশ্বর, কি হবে? মার্থা কাঁদতে কাঁদতে মৃতার মুখের উপর একটা চাদর টেনে দিল। তবিথা খাটের পায়ের কাছে সোজা হয়ে দাঁড়ালো। এক দৃষ্টে দেখতে লাগলো দুজনকে। একজন গেছে, রইল বাকি আরেকজন। একটা ক্রূর হাসি হেসে উঠল মনে মনে। তারপর নকল দুঃখের ভাব এনে বলল, কি যে হচ্ছে এখানে? প্রথমে উর্সলা, তারপর ইউনিচ। আমি এখানে থাকতে পারবো না। কাল সকালেই চলে যাব। এখন ঘুম আসবে না। এই পোশাকে ভোরের অপেক্ষা করি আমি। কথা বলতে বলতেই সে মাথাটা নিচু করে ঘর থেকে চলে গেল। বিছানার পাশে দাঁড়িয়ে রইল মার্থা। খোলা চোখ দুটিকে আস্তে করে বন্ধ করে দিয়ে নতজানু হয়ে অনেকক্ষণ ধরে মৃতের আত্মার কল্যাণে প্রার্থনা করল। শোকে ও আতঙ্কে অভিভূত অবস্থায় সে মাথা নিচু করে অনেকটা সময় কাটালো। হঠাৎ তবিথার আর্তচিৎকার কানে আসতেই সে উঠে দাঁড়ালো। কি হলো? কি হয়েছে তোমার? তার গলা শুনে কিছুটা যেন নিশ্চিন্ত হয়ে তবিথা চেঁচিয়ে বলল, মার্থা, তুমি কোথায় মার্থা? মিস ইউনিচের শোবার ঘরে।
আপনার কি কিছু চাই? এক্ষুনি এসো, এক্ষুনি এসো, তাড়াতাড়ি মার্থা, আমি অসুস্থ। তার কণ্ঠস্বর হঠাৎ যেন আর্তনাদের মতো শোনালো। তাড়াতাড়ি, ঈশ্বরের দোহাই মার্থা, তাড়াতাড়ি এসো, নইলে আমি পাগল হয়ে যাব। আমার সামনে কে একজন যেন দাঁড়িয়েছিল, একটা মেয়ে। তুমি নিচে নেমে তাড়াতাড়ি এসো মার্থা, তাড়াতাড়ি এসো। শুনে আঁতকে উঠল মার্থা। আবার একজন মেয়ে। দ্রুত অন্ধকার সিঁড়ি বেয়ে কোনো ক্রমে নিচে নেমে গেল। তবিথার ঘরে ঢুকে কাউকেই দেখতে পেল না, তবে ঘরটা অস্বাভাবিক রকমের ঠান্ডা। ব্যাপার কি? কে এসেছে? কেউ তো নেই এখানে। আপনি কি বলছেন? আমি নিজে দেখেছি আমি তোমার কাছেই যাচ্ছিলাম, এমন সময় দেখলাম একটা মেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। আমার মনে হয় মার্থা ওটা উর্সলা, দূর থেকে দেখে সেরকমই লাগলো। ওকে ফিরে এসেছে মার্থা, ওকে ফিরে এসেছে। ইউনিচের আত্মাকে নিয়ে যেতে এসেছে। সে তো বলেছিল সে আসবে, তাহলে সে কে এসেছে? নাকি আপনার আত্মাকে নিতে এসেছে? বিরক্ত হয়ে মার্থা বলে উঠল। কথাগুলি কেমন যেন অদ্ভুত ভাবে তার মুখে এসে গেল। সে কিন্তু এ কথা একেবারেই বলতে চায়নি, কিন্তু এরকম জনমানবহীন রাতে এসব কথা শুনে নিজেকে সামলাতে পারেনি। তার উপর খুব রাগ হচ্ছিল মার্থার, তাই সে এই কথা বলে ফেলেছে। সেই কথা শুনে তবিথার চোখে ফুটে উঠল এক বীভৎস দৃষ্টি। কাঁপা হাতে নিজের পোশাক আঁকড়ে ধরে কাঁপতে কাঁপতে সেখানেই বসে পড়ল। পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, বাতিটা জ্বালাও, বাতিটা জ্বালাও, আগুন জ্বালাও। কি ভয়ঙ্কর অন্ধকার! সকাল কখন হবে? আর কি দিন হবে না? আমি আর পারছি না, আমি আর পারছি না। তবিথা পাগল হয়ে উঠল। তাকে শান্ত করার চেষ্টায় কিছুক্ষণ আগেকার বিদ্বেষকে ভুলে গিয়ে মার্থা বলল, এখনই সকাল হবে, আর 1-2 ঘন্টা বাকি। দিনের আলো দেখা দিলে এসব ভয়ের কথা ভেবে আপনারই হাসি পাবে। না না, পাবে না। আমার ভয় করছে, আমার ভয় করছে। আমি ইউনিসকে খুন করেছি, আমি ইউনিসকে খুন করেছি। আমি ভয় দেখিয়ে ওকে মেরে ফেলেছি, ওকে মেরে ফেলেছি আমি। কেন কেন আমাকে টাকাটা দেয়নি? কেন? ওর তো কোনো কাজেই লাগছিল না। ওই দেখো মার্থা। তার চোখের দৃষ্টি অনুসরণ করে মার্থা সভয়ে দরজার দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তবিথার শেষ কথাটুকু তার কানে যেন বজ্রের মতো আঘাত করল। তবে তবিথা বলে চলল, ওই তো উর্সলা, কাছে আসবে না আমার। ওকে দূরে রাখো, ওকে দূরে সরিয়ে রাখো, কাছে আসবে না আমার। কোনো অজ্ঞাত ইন্দ্রিয়ের দ্বারা ঘরের মধ্যে একটি তৃতীয় ব্যক্তির উপস্থিতি অনুভব করে মার্থা। সে অদৃশ্য মহিলা এক পা এগিয়ে তবিথার সামনে গিয়ে দাঁড়ালো। ছাড়ো আমায়, যেতে দাও। আমি যেতে চাই না, আমি বলছি তো, আমি যেতে চাই না। ছাড়ো আমায়। সেইটুকু সময়ের মধ্যেই যেন কারো হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে লাগলো তবিথা। জোরে জোরে নিজের 2 হাত দোলাতে লাগলো। তার দম যেন আটকে আসছে। হঠাৎ তবিথা তার সামনেই মেঝেতে পড়ে গেল। শরীরে প্রাণ নেই। মার্থার মনে যেটুকু সাহস ছিল, সব সাহস এবার ফুরিয়ে গেল। সেই ঘরে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। এই মৃত্যু ও রহস্যের পুরী থেকে পালাতে হবে। ভয়ে গলা শুকিয়ে গেছে তার। প্রচন্ড চিৎকার করে সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল।
এতদিন আটকা থাকায় বড় দরজার হুড়কোগুলো শক্ত হয়ে গেছে। সেগুলো খুলতে সে পাগলের মতো চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। বিচিত্র সব শব্দ বাজতে লাগলো তার কানে, মাথাটা ঘুরতে লাগলো। মনে হলো যার যার ঘর থেকে মৃতারা তাকে ডাকছে। উর্সলার ঘর থেকে সেই ভারী গলার ডাক, মার্থা, মার্থা, যেও না মার্থা, তোমায় যে আমি নিয়ে যেতে এসেছি। এসো এসো, যেও না, গোটা পরিবার এখন একসাথে, তুমিও চলে এসো। সেগুলো শুনতে শুনতে মার্থা দরজা খুলতে লাগলো, কিন্তু একটা শয়তান বুঝি সেই বাইরে সিঁড়িতে দাঁড়িয়ে হাসছে আর দরজাটা চেপে ধরে আছে। তার প্রাণপণ চেষ্টায় সে দরজাটা খুলে ফেলল। নিজের গায়ের নৈশ পোশাকের কথা ভুলে গিয়ে গভীর রাতেই বাইরে বেরিয়ে গেল। জলাভূমির পাশের রাস্তাটা অন্ধকারে হারিয়ে গেছে, তবু সেটাকে খুঁজে পেল। খালের উপরকার তক্তাগুলো পিছল ও সংকীর্ণ, কিন্তু সে নিরাপদেই তার উপর দিয়ে পার হয়ে গেল। একটু দূরে গিয়ে তার পায়ে ঢুকে গেল একটা পেরেক। শুরু হলো অসহ্য যন্ত্রণা, কিন্তু প্রাণ আগে। শেষ পর্যন্ত রক্তাক্ত পায়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে গ্রামে পৌঁছে একটা কুটিরের দরজায় সে যখন এলিয়ে পড়ল, তখন সে জীবিত কি মৃত তা বোঝা ভার। তবে পেছনে তখনও দাঁড়িয়ে আছে ওরা তিনজন, তিন বোন। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।